শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, দলে যারা ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে পারে, এবং সেটি একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও হতে পারে, 10টা ট্রাইব্যুনাল প্রয়োজনে গঠন হতে পারে। এইখানে কেন? এই কথাগুলো যদিও পুরনো, আপনি প্রশ্ন করছেন বিধায় আমি আবারও বলছি, সমস্ত মানে সম্পূর্ণ ইন্টেনশনালি এই ট্রাইব্যুনালে ওই 5 আগস্টকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে তার বিচার এখানে করা হচ্ছে। কার বিচার? মূলত শেখ হাসিনা বিচার। শেখ হাসিনা যুদ্ধ অপরাধীর বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, শেখ হাসিনাকেই এই ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে। যুদ্ধ অপরাধের বিচারের সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তাজুল ইসলাম, চিফ মানে বাদী পক্ষের প্রধান কৌশলী ছিলেন। তাকে পরবর্তীতে 24-এর পরে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর করা হলো রাষ্ট্রপক্ষের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধের বিচার জন্য পেয়েছিলেন বিবাদী পক্ষের প্রধান আইনজীবী, সেখানে তিনি ওই ট্রাইব্যুনালে যখন অন্যান্য যুদ্ধাপরাধের বিচার চলছে, এখন তো চলমান অনেক মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রধান প্রকৌশলী তিনি হন কিভাবে? অতএব প্রথমত হচ্ছে এখানে শেখ হাসিনা বিচার হতে পারে, এই প্রশ্ন অনেকেই তুলেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান থেকে শুরু করে অ্যাডভোকেট মুহসিন রশিদ থেকে শুরু করে অনেকেই তুলেছেন। তারও আগে থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলছিলাম, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। এবং চিফ প্রসিকিউটরের কথা বললাম, টবি ক্যাডম্যান, যিনি এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের যারা আইনজীবী ছিলেন, কৌশলী ছিলেন, তাদের পরামর্শক হয়ে, প্রধান পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন সরকারের সময়, তাকে আসতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের প্রধান মানে আইনজীবীদের প্রধান কৌশলী হিসেবে সেই টবি ক্যাডম্যান এই ট্রাইব্যুনালে, যেখানে কিনা শেখ হাসিনা বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান কৌশলী হয়ে এলেন। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। পরবর্তীতে নানান বিতর্ক জায়গা দেখে তিনি কিন্তু চলে গেছেন, তার মেয়াদ বাড়াতে চেয়েছিল ইউনিট সরকার, তিনি থাকতে চাননি, তখন তারও একটা পার্সোনাল একটা ইন্টিগ্রিটি আছে, তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন বিষয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। এই ধরনের একটি বিবৃতি কদিন আগে 5টি সংগঠন দিয়েছিল, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এরকম আরো 2টি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। তারা দিয়েছিল যে এই ট্রাইব্যুনালের যে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করা হতে যাচ্ছে, সেখানে শারজাপা মোজাম্মেল বাবুদেরকে ঢুকানো হয়েছে, এবং তারা স্পষ্ট করে বলেছে যে এই ট্রাইব্যুনালে এই মামলা দেওয়ার মানে হচ্ছে তাদের তো জামিন হচ্ছে না গত 22 মাস 24 মাস ধরে, যাতে স্থায়ীভাবে তারা কারারুদ্ধ থাকতে পারে। তখন আইসিটিতে যে মামলাগুলো গেছে সেখান থেকে কারো আজ পর্যন্ত জামিন হয়নি। 5টি সংগঠন বিবৃতি দেওয়ার পরে আজকে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বিবৃতি দিল। অতএব এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আপনাকে বলি, law-info.com সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সংস্থা, যেখানে হার্ভার্ড ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক কয়েকটি সংগঠন তাদেরকে সহযোগী হিসেবে কাজ করে, তাদের সাথে কাজ করে। তারা গত পরশুদিন একটা বিবৃতি না, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আসামির অনুপস্থিত বিচার, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তারা লেবাননের একটি কোর্টের এই বিশেষ ট্রাইব্যুনালের একটি এক্সাম্পল নিয়ে এসেছে, যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে, আর কোন ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতি বিচার হয়নি, তেমন কোন রেকর্ড নেই, এক্সেপ্ট লেবাননের ওই কোর্ট ছাড়া। তাও ওই কোর্টে এমন বিধান আছে যে আসামিরা ফিরে পলাতক থাকার পরে যদি একটা সময় আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আরো এক্সাম্পল তুলে ধরেছে যা এই আদালতের ক্ষেত্রে নেই। অতএব এটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে দারুণভাবে মানে অসম্ভবভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো কি কারণে এটি হচ্ছে আমরা সবাই জানি, যা হচ্ছে সব আইসিটিতে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, ইউনিট সরকারের সময় থেকে তো এটি শুরু হয়েছে, এখনো তার কন্টিনিউশন রয়েছে। আমার ধারণা তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো পেছন থেকে কেউ না কেউ করছে, তাকে প্রভাবিত করছে, হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এই খেসারতটা বিএনপিকে দিতে হবে। জনক্ষোভ যখন সৃষ্টি হবে, তখন তো আর পেছনে কে কাজ করছে মানুষ দেখবে না, তখন আলটিমেটলি দায় দায়িত্ব তারেক রহমানের উপরেই যাবে।
দেখুন, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি এর বিচারের যে মানদণ্ড সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না? কিন্তু বলার অপেক্ষা রাখেন না। আপনি আরেকটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আপনি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। তো এখানে আন্তর্জাতিক যুদ্ধটা কোত্থেকে এলো? 5 আগস্টকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, আবার শাপলা চত্বরকে কেন্দ্র করে নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এখানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোথায় হলো? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোথায় হলো? এটা দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ নানান ধরনের সংঘাত সংঘর্ষ, সেটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে ক্রিয়াপদার্থ বলতে কি বোঝায়? যেমন রাজাকারদের ফাঁসির জন্য বা বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 73-এ, তাই না? 71-এ আমাদের যুদ্ধটা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, একটা জনযুদ্ধ। সেই কারণে তাদের যারা অপরাধী, মানে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তাদের সদস্যদের বিচার, কিংবা তাদের সহযোগী হিসেবে এদেশের দোসরদের বিচার, এইখানে আন্তর্জাতিক অপরাধটা কোথায় হলো? আমরা বড়জোর বলতে পারি যে আওয়ামী গোষ্ঠীর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে অন্য বিরোধী দলের বা ছাত্রদের বা জনগণের, কিন্তু এটা তো ইন্টারনাল, এটা ইন্টারন্যাশনাল কিভাবে হয়? আমার তো মাথা ঢোকে না। আচ্ছা, আরেকটা বিষয়, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি নেই, পদত্যাগ করে চলে গেছেন, একজন ভারপ্রাপ্ত চালাচ্ছেন দায়িত্ব নিয়ে, কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে, নানা জনের নাম আসছে, এর নাম ওর নাম আসছে, কিছু নাম সিরিয়াসলি আসছে, কিছু নাম ফান করে আসছে, নানাভাবে নতুন নতুন নাম আমরা শুনতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি আমরা শুনতে পেলাম যে বিএনপি যে স্থায়ী কমিটি, সেখান থেকে হয়তো কাউকে দেওয়া হবে, রাজনৈতিক ভাবেই এটা পদটা পূরণ করা হবে, এরকম বলা বলি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে দেখলাম বিভিন্ন গ্রুপ, তারা তাদের মতো করে নানা রকম মতলব নিয়ে মাঠে নেমে গেছে। সবশেষে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক তো একটু বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে, যার শিরোনাম হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি নিউজটা পড়লাম, পরে আমি বুঝতে পারলাম না এটা কার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রিপোর্টারের সঙ্গে রিপোর্টারের বসের আলোচনা হলো, নাকি রিপোর্টার নিজে নিজে আলোচনা করলেন? আমি এই পর্যন্ত কারোর কাছে শুনলাম না। তো তো হতেও পারে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, উনি হয়তো সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে নিরপেক্ষতার পরিচয় দিতে হয়তো বা পারবেন, যদিও তার নিরপেক্ষতার কোনো নমুনা 18 মাসে আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা বলতে পারবো না। তো এই যে বিষয়টা, এক নম্বর আমার প্রশ্ন হলো যে ইত্তেফাক হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কেন তারা দিল, মতলবটা কি হতে পারে, নাকি বাস্তবেই এমন সম্ভাবনা আপনি দেখছেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা তো লুকিয়ে আছে। দর্শক সম্ভবত এর মধ্যে পিক করেছে, মতলব শব্দটা ইউজ করেছেন। অবশ্যই এটি একটি মতলবী রিপোর্ট, এবং নিঃসন্দেহে এটি একটি টেবিল স্টোরি। আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আর আমার চেয়ে আপনি তো আরো বেশি দিন সাংবাদিকতা করছেন। তো মনে করুন যে যখন একেবারে শুরু পর্যায়ে কোনো ভালো স্টোরি নেই, সম্পাদক এসে বলছে, মানে পত্রিকার কথা বলছি আমি, আজকে তো ভালো লিড করার মতো নেই কিছু, মানে একটা টেবিল স্টোরি করে দেওয়া। কি ধরনের স্টোরি? পলিটিক্যাল স্টোরি। এই ওই রাজনৈতিক দল কি করছে, এ কি করছে, পুরোপুরি একটা ছাগানা কাটিং করে দেওয়া। এরকম নিউজ অনেক করেছি, যেটা বাস্তবতা। উদ্দেশ্য ছিল না এর মধ্যে, অন্য কোনো উদ্দেশ্য, মানে বদ উদ্দেশ্য ছিল না, শিল্পের স্বার্থে একটু চটকদার নিউজ। কিন্তু এই নিউজটা চটকদার নয়, এই নিউজটা চমকদার নয়। এই নিউজটা আপনি যে শব্দটা ইউজ করেছেন মতলবী রিপোর্ট কিনা, এটি নিঃসন্দেহে মতলবী রিপোর্ট এবং টেবিল স্টোরি। আপনি দেখুন ওই রিপোর্টে বলা রয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসে, তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশ্লেষকরা কারা? কোন বিশ্লেষকের মন্তব্য পেল না, কোন বিশ্লেষকের নাম কোট করতে পারলো না। আপনার তো
রিপোর্ট আপনার বক্তব্য তো অনেকে নেয়, আপনার উদ্ধৃতি অনেক পত্রিকা ইউজ করে, সে ডয়েচে ভেলে থেকে শুরু করে নানান ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম। আপনাকে তো একটা ফোন দিতে পারতো, কিন্তু না, কাউকে ফোন দেবে না। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে একটা পজিটিভ শব্দ ব্যবহার করার মতন কোন রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক, অধ্যাপক, সাংবাদিক কেউ নেই। তার যারা লেসপেন্সার, জামাত সহ কিছু সুবিধাবাদী গোষ্ঠী, তার দ্বারা যারা সুবিধা প্রাপ্ত হয়েছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তারা বলবে। এখন তারা তার বিশ্লেষক হতে পারে না। এবং তিনি যে নিরপেক্ষ, এটা বিএনপি মনে করে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি তো মনে করেন। তো বিএনপি বলেছিল একাধিকবার যে গণভোট আমরা কেন মেনে নিয়েছিলাম, জুলাই সনদ আমরা কথার কথা অর্থে কেন মেনে নিয়েছিলাম, এই নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল না, এই নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তাহলে কি বিএনপি নিজেও কনফিউজড না? তাদের মধ্যে বিশ্বাস জন্মে গিয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে টালবাহানা করছে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বা বিশেষ একটি গোষ্ঠীর ক্ষমতা নিয়ে আসতে, অথবা নির্বাচন না দিতে নিজে ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের ছলচাতুরি করছে। এটা তো বিএনপির কথা, আমার কথা নয়। সেখানে কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে ইত্তেফাকের পক্ষ থেকে? আমি মনে করি এটি ইত্তেফাকও করেনি, হয় কোনো এজেন্সি দিয়ে করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস তো পিআরে খুব সিদ্ধহস্ত, তার পিআর টিম বেশ শক্তিশালী। গার্ডিয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তার পক্ষে টাকা দিয়ে অনেক ধরনের রিপোর্টের মধ্যে প্রকাশ হয়েছে, কথিত রিপোর্ট, এগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপন। তো এটাও এক ধরনের বিজ্ঞাপন। অতএব ইউনূসের খেলা এখনো থামেনি। এর কারণ হচ্ছে এটি, ইউনূসের খেলা এখনো থামেনি। মাঝে তো আমিও আপনার সাথে টক করতে বলেছি এই কথা অনুষ্ঠানে যে ডক্টর ইউনূস তার খেলা এখনো থামায়নি। এবং মাঝে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির পোর খাওয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘের সদ্য নিয়োগকৃত স্থায়ী দূত বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নামও আসছে, ইউনূসের নামটা অনেকটা আড়ালে চলে গিয়েছিল। সেখানে কেন ইউনূসের বিষয়ে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ইত্তেফাকের মধ্যে একটি রিপোর্ট, মানে ইত্তেফাকের মধ্যে একটি পত্রিকায় রিপোর্ট করা হলো, এটি একেবারেই মানে হাস্যরসে কিছু নেই। এটি একেবারে হালকা কোনো ঘটনা নয়। ডিপ স্টেট খেলছে, ডিপ স্টেট খেলছে। যাদের এজেন্ডা ইউনূস বাস্তবায়ন করছিল, তাদের কোনো অংশ হয়ে তিনি এখনো মাঠে রয়েছেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা ক্ষমতায় আসতে চায়, এটি তাদেরও খেলা হতে পারে। তখন তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন, প্রেস করেছেনও, হয়তো সেই প্রেস করার কারণে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিতে পারেননি, বাকিটা করতেই তার খেলা এখনো রয়েছে। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে, কালকে আপনার হবিগঞ্জে এনসিপির একটা পদযাত্রার প্রোগ্রাম ছিল, সেখানে কিছু লোক তাদেরকে পিটিয়েছে। এটা নিয়ে না আমি যে বিভিন্ন মানে পত্রিকায় যে নিউজগুলি দেখলাম, আমি একটু হতবাকি হয়ে গেছি, আমি একটু বিস্মিত হয়েছি। এই কারণে হয়েছে, আমি তো এই ধরনের এই যে গায়ে হাত তোলা, লাঠি দিয়ে পেটানো, এটা তো আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অনিয়ম, এটা এক ধরনের দস্যুতাই মনে করি। হ্যাঁ, তো কিন্তু যে নিউজগুলি পত্রপত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো যে নিউজগুলো দেখলাম, সেখানে যে কমেন্ট গুলো, আমি কমেন্ট গুলোর উপর হতবাক যে সবাই মধ্যে যেন আনন্দের ব্যাপার। তো আমার কথা হলো কি যে দেখেন, এই দলটা আমাদের একটা আন্দোলনের সঙ্গে তারা ছিল, সামনের সারিতে ছিল, তারা একটা জায়গায় যে নিরীহের মতো মাল খেলো। আমি নিজে মনে করি যারা মেরেছে তারা কাজটা অন্যায় করছে, কারণ কারো গায়ে হাত তুলতে পারে না। যদিও তাদের মধ্যে অনেকের বক্তব্য খুবই আপনার উত্তেজনাপূর্ণ ছিল, উত্তেজনা সৃষ্টিকারী ছিল, যতই হোক আপনি তাদের গায়ে হাত তুলতে পারেন না। কিন্তু তারা গায়ে হাত তুলছে এবং সেটা নিয়ে নিউজ হওয়াতে সাধারণ পাঠকরা আনন্দ পাচ্ছে। বলতেছে, কেউ বলতেছে যে আরো মারা হলো না কেন, কেউ বলতেছে ডোজ একটু কম হয়ে গেছে। এই যে এই ধরনের কথাবার্তা হচ্ছে, আমার কিন্তু দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আপনার কাছে যে এই যে তাদেরকে এভাবে কোথাও একটা অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হচ্ছে কেউ কেউ, এই চড়াও হওয়াটা আসলে আপনি ঠিক মনে করেন কিনা? এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিনা? আর দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশের মানুষের তো একটা স্বভাব আছে যে যে মার খায় তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হয়, কিন্তু এই বিভিন্ন পত্রপত্রিকার পাঠকরা
এনসিপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে না কেন? আহ, এটি আমাদের দুর্ভাগ্য। হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন। যেহেতু প্রশ্নটা আপনি আমাকে করেছে, আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আপনি জানেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটি নিন্দনীয়। এটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সমাজ ব্যবস্থা এটি চলতে পারে না, কিন্তু এই কালচার হয়ে আসছে আমাদের। আর এনসিপি তো একটা ক্ষুদ্র দল। আপনি সেদিন কোন এক টপিকে বলছিলেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানে এনসিপি যে নেতা কর্মী আছে, একটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তার সমপর্যায়ে হবে না। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে। ওটা উপজেলা নয়, ওটা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে, এনসিপি সারা বাংলাদেশের নেতা কর্মীও সে এক সমান হবে না। মানে এটা আমি মনে করি, আপনারটা হয়তো হতে পারে উপজেলার ক্ষেত্রে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাদের উপরে কেন এই কথা বলছি, তাদের উপরে এই বল প্রয়োগ কোনো দরকার ছিল না। আচ্ছা, দরকার ছিল না এটা যেমন সত্য কথা। আমি আবারও বলছি যে নিন্দনীয়, চরম নিন্দনীয়। এটি আমরা দেখতে চাই না, হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না। এবং 5 আগস্টের যে স্পিরিট, আমি মনে করি কোনো স্পিরিট ছিল না, ওটা কেবল শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল, কোনো চেতনা বেতনা ছিল না, এটা বাস্তবতা। এবং এর আগে ওই সময় কেউ বলেনি যে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, আমরা এই সনদ তৈরি করবো, এই করবো, সেটা কেউ বলেনি। পরবর্তী সব রাজনৈতিক এজেন্ডা যাই হোক, তারপরও যা ছিল, এই তরুণরা যা বলেছিল, যারা আজকে মার খাচ্ছে, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু তারা তো বলেছিল যে ফ্যাসিবাদ সরকারের পতন চাই। তো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? এই তো ছিল বিরোধী দলের উপরে আক্রমণ, তারা যেভাবে চালাচ্ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ইত্যাদি ইত্যাদি, মানুষের কথা বলার অধিকার। তার কোনোটি কি হয়েছে বৃদ্ধি ছাড়া? নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া, যে নির্বাচন হয়েছে সেটাও বিতর্কিত নির্বাচন, সেটা আমরা অবশ্যই বলতে পারি না যে সুষ্ঠু নির্বাচন, সব ইনক্লুসিভ নির্বাচন, সেটা আমরা বলতে পারি না। দেখো, এখন বিষয় হচ্ছে যে বিএনপির, মানে আমি যদি সুশীলের মতো কথা বলি, সুশীলের মতো কথা বলি, তাহলে বলবো অবশ্যই বিএনপির ঠিক হয়নি। আর যদি একজন অজ্ঞ হিসেবেও কথা বলি, তারপরেও বলবো এটা ঠিক হয়নি। কিন্তু আপনি যে বললেন দ্বিতীয় কোশ্চেনটি, সাধারণ মানুষ কেন খুশি? ফেসবুকে এত হাসি ঠাট্টা এগুলো কেন? আমরা এগুলোকেও সমর্থন করি না, কিন্তু যারা বলছে, আনন্দ প্রকাশ করছেন, তাদের পক্ষে কি কোনো যুক্তি নেই? সার্ভিস আনন্দা বলছে তারা মবের শিকার হয়েছে। ইউনুসের 8 আগস্ট থেকে, 2024-এর 8 আগস্ট থেকে, অথবা আমরা যদি 5 আগস্ট থেকে ধরি, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, এই যে আবার আগস্ট আসতে যাচ্ছে, এই 2 বছর আমরা কি দেখেছি? যত্রতত্র মব, যত্রতত্র বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া। এরা যায়নি জাতীয় পার্টির কার্যালয় আগুন দিতে, মব ক্রিয়েট করতে, করা তো হয়েছে। এরা করেনি বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দিয়েছে না, কয়েক দফা দিয়ে, ঘোষণা দিয়ে। এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে না, মব ক্রিয়েট করে। কিন্তু তখন কিন্তু এরা মব বলেনি এগুলোকে। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে না, তখন এগুলোকে মব বলা হয়নি। এদের গুরু ডক্টর ইউনুস, তার যিনি প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে, এই যে তাজুল ইসলামের কথা বললাম, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তারা তো বলছিল যে এগুলোকে মব বলা যাবে না, এগুলো প্রেশার গ্রুপ। এবং এইগুলোকে মব বলে জুলাই আন্দোলনকারীদেরকে ছোট করা হচ্ছে, বলা হয়েছে তো। তাহলে ওইগুলো যদি মব না হয়ে থাকে, হবিগঞ্জে যেটি ঘটলো, সেটিকে কেন তারা মব বলবে? শুনুন, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, প্রকৃতির বিচার অনেক বেশি নিষ্ঠুর। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিএনপি কি করেছে না করেছে সে কথা তো বললাম, ঠিক হয়নি। যদি ছাত্র দল, যুব দলের নেতা কর্মীরা এই কাজটি করে থাকে, তারা তো অস্বীকার করেছে যে তারা তারা কেউ করেনি। কিন্তু আজকে আমি একটু অন্যায় করলাম আপনার প্রতি, আপনি আমার প্রতি পাল্টা কোনো আক্রমণ করলেন না, আপনি উদারতা দেখালেন। কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি যে অন্যায় আচরণটি করেছি, প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে, প্রকৃতি সেই প্রতিশোধটা নেবে। এটা প্রকৃতির, এটা প্রকৃতির সূত্র, বিজ্ঞানের সূত্র তো বলে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মনোবিজ্ঞানও বলে, সাইকোলজি বলে, আপনার প্রকৃতি বিজ্ঞান বলে। তো এতগুলো বিজ্ঞান তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমার আশঙ্কা, এই মব তাদের উপরে আরো ঘটবে। আমি চাই না এটি ঘটুক, কিন্তু আমরা না চাইলেও প্রকৃতি বসে থাকবে না। প্রকৃতি ঠিকই তার
হিসাবটা যার যার মতো করে বুঝিয়ে দেবে। আচ্ছা, ছোট্ট করে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মত নিয়ে আলোচনা করলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেখলাম, এই সালাউদ্দিন আম্মারের তাণ্ডব, এই ব্যাপারে আপনি একটু নিজেও আপনার ইয়েতে চাইলে করেছেন, এই ব্যাপারে আপনি একটা ছোট্ট মন্তব্য চাচ্ছেন। এই বিষয়টা না মানে আমাকে বেশ ভাবাচ্ছে যে তারা যে উদ্ধতপূর্ণ আচরণ করে আসছিল। আমাদের ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনি মুজিববাদী সন্ত্রাসী, তাকে মুজিববাদী সন্ত্রাস মানে সন্ত্রাসী বলা হচ্ছে, মুজিববাদী দালাল বললে এক কথা, সন্ত্রাসী বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমকে যে মানে বিএনপি থেকে যে প্রশাসক বসানো হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সংস্থায়, তো তারা নাকি লম্পট, তারা সন্ত্রাসী, তারা ইত্যাদি ইত্যাদি আরো স্ল্যাং ইউজ করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এগুলো কারা করছে? মির্জা ফখরুল বসেছেন, মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার মির্জা ফখরুলও নাকি বদমায়েশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, আহ আরো আরো অনেক শব্দ। এই ধরনের শব্দ নতুন কিছু নয়, এরা এইভাবে করে আসছে। যাই হোক, তারপরেও এটি ঘটেছে। ঘটলো, বিএনপি সহ্য করতে পারছে না, তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। যদি তাদের পক্ষে যুক্তি তুলে ধরি, তাহলে সালাউদ্দিন আম্মারকে কেন সবকিছুতে ছাড় দিচ্ছে? সালাউদ্দিন আম্মারের হাত কি সরকারের চেয়ে লম্বা, তারেক রহমানের চেয়ে লম্বা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে লম্বা? এবং সেই কাজটি নিয়মিত করে আসছে। ডিন 6 জন ডিনকে বাধ্যতামূলক ভাবে অবসর মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের দরজায় গিয়ে যখন তখন লাথি, তাদেরকে জিম্মি করে রাখা, লাইব্রেরির ভিতর বাঁশ দিয়ে কাউকে পেটানো আপনি শুনেছেন? এই বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন অথবা আহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নানান ধরনের আমরা ঘটনা দেখেছি, সন্ত্রাসী ঘটনা, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি, রক্তপাত, নিহত, অনেক কিছু দেখেছি। কিন্তু লাইব্রেরির মধ্যে বাঁশ নিয়ে পেটানো, এই এক্সাম্পল তো নেই। বেলচা নিয়ে যাওয়া প্রকাশ্যে, এইগুলো তো নেই। এইগুলো কি এক্সাম্পল? কিন্তু সেই সালাউদ্দিন আম্মারের ক্ষেত্রে প্রশাসন চুপ, সরকার চুপ। কারণ কি? কারণ এখানে আওয়ামী লীগ নিধন হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ ট্যাগ দিয়ে যার তার উপরে হামলা করা হচ্ছে। এই কারণে বিএনপি খুশি, এই কারণে বিএনপি ছেড়ে দিয়েছে। এটা আমার প্রশ্ন। মানে কেন তার মতো একজন ব্যক্তিকে এত অধ্যত্ত প্রকাশের সুযোগ দেওয়া হবে? এবং যাদেরকে এই আম্মার মারলো, পেটালো, আসামি করা হলো 3 জনকে। আপনি নিজে এই বিষয়ে কথা বলেছেন। তাদের 2জনকে আটক করা হচ্ছে, এবং আটক করার পর যখন পুলিশের গাড়িতে উঠানো হচ্ছে, পুলিশের সামনে ওই আটককৃত ছাত্রলীগের নেতা বা তার ভাষ্য অনুযায়ী ফ্যাসিবাদের দোষর, তাদেরকে নামিয়ে পুলিশের জিপ থেকে নামিয়ে পুলিশের সামনে পেটানো হচ্ছে, পুলিশ কিছু বলছে না। এখন তার শক্তি উৎস কোথায়? এটি আমার প্রশ্ন। নাকি বিএনপি তাকে ওপেন করে দিয়েছে, হ্যাঁ পেটাও, মারো, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেখানে পারো ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে। যদি এটি করে থাকে, বিএনপি নিজের পায়ে নিজে কুড়োল মারছে, এবং এই আম্মাররাই বিএনপির জন্য বুমেরাং হয়ে উঠবে। এটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞান অভিজ্ঞতা থেকে বলতে পারি। যে কাজগুলো হচ্ছে এটি কারোর জন্য মঙ্গলজনক নয়, এবং আমাকে এখনই অ্যারেস্ট করতে হবে, এখনই, অ্যাট ওয়ান্স। যদি আমাদের প্রধানমন্ত্রী তো সবসময় বলে আসছেন যে তিনি বিচার ব্যবস্থা অনন্য মাত্রায় নিয়ে যাবেন, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি প্রতিহিংস রাজনীতি করবেন না, এই কথাগুলো তো বললে হবে না, তাদের তো প্রমাণ করতে হবে। এবং আমি সামনের দিনগুলো আরো ঘোরাটে হওয়ার দিকে যাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি, নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে।